সালটা ছিল 2012 আগস্ট মাস। কলকাতার এক নামজাদা বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থায় তখন আমি কর্মরত। বছর দুয়েকও হয়নি ইঞ্জিনিয়ারিং পাস করে স্রেফ কপাল আর অল্প কিছু মেধার জোরে বেকারত্বের বাজারে এই চাকরিটি জুটিয়েছি। আর 5টি সাধারণ মধ্যমেধার ছেলেমেয়েদের মতন তখন আমার চোখে ভরপুর আশা আর মনের মধ্যে একটি প্রবল ইচ্ছা, জীবনের সমস্ত সাফল্যই যেন তারই নিরিখে মাপা। সেই ইচ্ছেটি হলো আর কিছুই না, একটি বিদেশ যাত্রার সুযোগ। একদিন হঠাৎই আমার ম্যানেজার আমাকে তার কেবিনে ডেকে পাঠান। ভাবলাম গেল বোধহয় একরত্তি চাকরিখানি। অত্যন্ত গম্ভীর স্বরে তিনি বলেন, শোনো, আমাদের খুব ইম্পর্টেন্ট একটা প্রজেক্টের নিয়ার সোর্স সেট আপ লোকেশন এসছে। অলসো ইটস ভেরি আর্জেন্ট। নিয়ার সোর মানেটা যে ঠিক কি তখনও তা আমার অজানা। আনুগত্যের সাথে বলুন কিভাবে সাহায্য করতে পারি। উনি বলেন, আসলে ফ্র্যাঙ্কলি আমরা একজন সিনিয়র রিসোর্স খুঁজছিলাম, কিন্তু সেখানে যেতে কেউ রাজি হচ্ছেন না। তোমাকে অনির্দিষ্ট সময়ের জন্য বুয়েনোস আইরেস আর্জেন্টিনায় গিয়ে এই প্রজেক্টটি সেট আপ করতে হবে, তারপর ইউএস টাইম জোনে কাজ করতে হবে। তুমি কি রাজি? অবশ্য এখন বলতে হবে তা নয়, 3-2 সময় নিয়ে ভেবেচিন্তে জানিও, কিন্তু 3-2 বেশি সময় নিও না। তোমার ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ ভেরি লেস, প্রচুর অ্যাপ্রুভালস লাগবে। বুভুক্ষ মানুষের সামনে যদি না চাইতেও কেউ এক থালা অত্যন্ত সুস্বাদু খাবার এনে দেয়, তার যা অবস্থা হয় তখন আমার ঠিক সেই দশা। 2 দিন তো দূর কি বাদ, 2 সেকেন্ডের কম সময়ে বলি আমি রাজি। এত দ্রুত উত্তরটি ম্যানেজার মশাই ঠিক মেনে নিতে পারেন না। সন্দেহে দৃষ্টি হেনে বলেন, ভেবে বলছো তো? একবার প্রসেস শুরু করলে কিন্তু আর ব্যাক আউট করতে পারবে না। এটা কিন্তু একটা নন ট্রান্সফারেবল পজিশন। কবে ছুটি পাবে, কবে বাড়ি ফিরতে পারবে, তার কোনো ঠিক নেই। আমি ওনার চোখে চোখ রেখে শান্তভাবে হাসি মুখে উত্তর দিই, ভেবেই বলছি আমি রাজি, ভরসা করতে পারেন, পিছু পা হব না। ম্যানেজার মশাই একটু ভেবে বলেন, ওয়েল দেন, দ্যাটস অল। কলকাতার প্যাচ প্যাচে গরমে এর মধ্যে সেদিনই হঠাৎ যেন এক পশলা বৃষ্টি হয়। অনেক ছোটবেলায় বাবাকে একবার বায়না করে বলেছিলাম, বাবা প্লেনে চড়ো। বাবা উত্তর দিয়েছিলেন যে, এমনভাবে বড় হও যে তোমার প্লেনের টিকিট যেন আমায় কোনোদিনও কিনে নিতে না হয়, তোমাকেও যেন কখনো কিনতে না হয়। মানে না বুঝলেও কথাটি মনে গেঁথে থাকে। কাতার এয়ারলাইন্সের ফ্লাইটটা যখন দমদমের রানওয়েতে ফাইনাল টেক অফের জন্য ওয়েট করছে, অফিসের দেওয়া ব্ল্যাকবেরি মোবাইল থেকে বাবাকে ফোন করে বলি, বাবা এটা আমার জীবনের প্রথম প্লেন চড়া। টিকিটটা আমি কাটিনি। বাবা গম্ভীর হয়ে বলেন, বিজয়ী হোক। বাবার এই আশীর্বাদ আর মায়ের 2 চোখের জল সম্বল নিয়ে পাড়ি দিলাম এক অজানা দেশের উদ্দেশ্যে। মনে তখন ভরপুর উত্তেজনা, অনেকটা সেই আমার ছোটবেলার হিরো চাঁদের পাহাড়ের শঙ্করের মতন। দীর্ঘ 30 ঘন্টা বিমান যাত্রার পরে এসে পৌঁছায় বুয়েনোস আইরেসের আকাশে। ওপর থেকে শহরটা যেন দিগন্ত বিস্তৃত এক বিশাল আলোক সমুদ্র। এই শহরই তাহলে আমার ঠিকানা। প্লেন থেকে নেমে ইমিগ্রেশন ছেড়ে টের পেলুম জব্বর খিদে পেয়েছে। অদূরে একটি ম্যাকডোনাল্ডসের দোকান দেখতে পেয়ে গড়গড়িয়ে কাউন্টারের দিকে হেঁটে গেলুম। সার্ভারকে বললুম, ক্যান আই হ্যাভ আ চিকেন বার্গার অ্যান্ড সাম ফ্রেঞ্চ ফ্রাইস প্লিজ। উল্টো দিক থেকে উত্তর ভেসে আসে, কোমো? আমি কিছুটা বিরক্তির সাথে আবার পুনরাবৃত্তি ঘটাই প্রশ্নটি। উত্তর আসে, এসপানিয়ল পোর ফাভর। চারপাশের জনতার উৎসুক দৃষ্টি আর উল্টো দিকে দাঁড়ানোর কর্মচারীটির কথা শুনে বুঝতে আর বাকি রইল না, এদেশে পারতপক্ষে ইংরাজি চলে না। সমস্ত কনফিডেন্স এক মুহূর্তে বাষ্পে পরিণত হয়। উত্তেজনা ভয়ের আকার ধারণ করে। ইতিমধ্যে আমার পিছনে লাইন বেড়ে চলেছে। আমাকে কর্মচারীটি ইঙ্গিত দিয়ে লাইন থেকে সরে দাঁড়াতে বলেন। মরিয়া হয়ে সামনে পড়ে থাকা এসপানিয়লে লেখা মেনু কার্ডটি নিয়ে আঙুলের সাহায্যে বোঝানোর চেষ্টা করি আমি কি ঠিক চাইছি। এবার কর্মচারীটি একটি বিরক্ত হয়ে ইঙ্গিত করেন সরে দাঁড়াতে। আমার পেছনে লাইন বেড়ে গেছে তখন অনেকটাই। সরতে যাব, এমন সময় দেবদূতির মতন এক জনৈকা বিমান সেবিকা আমার উদ্ধার কার্যে এগিয়ে আসেন। বলেন, সিমস লাইক ইউ নিড সাম হেল্প। ওনার সাহায্যে 2 মিনিটেই আমার সামনে চলে আসে প্রেরিত খাবারের প্লেট। অনিবার্য ভাষা বিপর্যয় যে এভাবে আমার মাথা থেকে লোপাট পাবে তা ভেবে নিজের উপরেই বেশ কিছুটা রাগ হয়। তার পরক্ষণেই আসন্ন ভবিষ্যতের কথা ভেবে রাগ রূপ নেয় এক অজানা ভয়ের। কোম্পানির পাঠানো গাড়িতে যখন গেস্ট হাউসে এসে পৌঁছায়,
আর্জেন্টিনীয় সময় তখন শনিবার রাত 1টা। ক্লান্ত অবশান্ত দেহটিকে বিছানায় ফেলতেই মনে হয় এইটাই স্বর্গ। কতক্ষণ ঘুমিয়েছি তা জানি না। ঘুম যখন ভাঙে, সূর্যদেব তখন শীর্ষ গগনে বিরাজমান। প্রথমেই মাথায় আসে বাড়িতে পৌঁছানো সংবাদ জানানো হয়নি। গেস্ট হাউসের ল্যান্ডলাইন থেকে বাড়িতে একটা ফোন করি। ইন্ডিয়াতে তখন সন্ধে গড়িয়ে রাত হয়েছে। ফোন রাখার পরে টের পাই আবারও ভীষণ খিদে পেয়েছে। কাল রাতে সেই এয়ারপোর্টের ম্যাকডোনাল্ডস, তারপর থেকে আর কিছু জোটেনি। কিন্তু খাবো কি? অফিসের গেস্ট হাউস তো আর বাড়ি নয় যে থালা সাজিয়ে ঠাকুমা বা মা অপেক্ষায় বসে থাকবেন। ইস, একদিন খাওয়া নিয়ে কি অত্যাচারই না করেছি ঠাকুমার উপর, এইভাবে চোখে জল আসে। যাই হোক, মনে মনে ঠিক করি তাহলে বাইরে থেকে কিছু একটা কিনে এনে খাওয়া যাক। কিন্তু ভাষা, তা তো আমার অজানা। কি বলবো দোকানে গিয়ে? রাস্তা হারিয়ে ফেলে বাড়ি বা ফিরবো কেমন করে? এই মহানগরী তো দূরের কথা, এই দেশে পর্যন্ত আমায় কেউ চেনে না। সাময়িক বিহ্বলতা কাটিয়ে সাহস জোগাই। আমি চাঁদের পাহাড় পড়া শঙ্কর ভক্ত ছেলে, ভয় পেলে চলবে কেমন করে? গেস্ট হাউসে একটি রান্নাঘর ছিল। তন্ন তন্ন করে খুঁজে পাওয়া গেল 4টি আলু আর 1 কৌটো ময়দা, তার সাথে কিছু নুন, চিনি আর কফি। কি যে আনন্দ হলো এই অমূল্য রত্ন ভাণ্ডার পেয়ে, তা স্পানিয়ল কেন পৃথিবীর কোনো ভাষাতেই অপ্রকাশ্য। রান্না করার অভিজ্ঞতা একেবারে নেই বললেই চলে, কিন্তু থিওরিটি আছে। আলু সেদ্ধ বসিয়ে দিলাম, ময়দা মাখতে থাকলাম। হঠাৎ খেয়াল করলো যে রুটি যে বানাবো, কিন্তু বেলবো কি দিয়ে? বেলন কোথায় পাবো? প্রথমটায় 2 হাতের মাঝখানে হাতে নেচি নিয়ে হাত রুটি বানানোর চেষ্টা করলাম। অল্প কিছুক্ষণ চেষ্টা করার পরে উপলব্ধি হলো যে হাতে তালি দিয়ে খাবার ভূতের রাজার বর ছাড়া অসম্ভব। গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে থাকলাম একটা সঠিক উপকরণের জন্য। অনেক খুঁজে একটি বড় স্ক্রু ড্রাইভার জোগাড় হলো। ব্যাস, কেল্লা ফতে। রান্নাঘরের স্ল্যাবে স্ক্রু ড্রাইভার দিয়ে বেলা শুরু করলাম রুটি। নিজের ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটার ওপরে জীবনে প্রথমবার খুব গর্ব হলো। এখন দার্শনিক প্লেটোর এই উক্তিটি মনে হয় এমনই কোনো এক আবিষ্কার মুহূর্তে ওনার মাথায় এসেছিল, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। আলু সেদ্ধ আর স্ক্রু ড্রাইভার রুটি যে কি সুস্বাদু তা বলে বোঝানো যায় না। বহু মাইল দূরে মনে হলো যেন ঠাকুমা এখনো খাবার নিয়ে বসে ডাক দিচ্ছেন, বাবু খেতে আয়, আর কত দেরি করবি। পরদিন সোমবার নতুন অফিসে জয়েন করেছি। আলাপ হলো এক দক্ষিণ ভারতীয় ভদ্রলোকের সাথে। মনে হলো এই বিশাল সমুদ্রে তিনিই আমার একমাত্র খড়কুটো। অচিরেই জানতে পারলাম মাত্র 1 সপ্তাহ আগেই তিনি এসেছেন এবং ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আর্জি জানিয়েছেন যে ওনার যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে দেশে ফেরানো হোক, কারণ ওনার স্ত্রী মারাত্মক অসুস্থ। উনি আমাকে বেশ কিছুটা বুদ্ধি দিলেন যে এই কালা পানি থেকে কি করে পলায়ন করা সম্ভব। আমি অবিবাহিত শুনে উনি আমার থেকে নিজেই বেশি কষ্ট পেলেন। চোখের সামনে দেখতে পেলাম এই বিশাল সমুদ্রে আমার একমাত্র খড়কুটোটি ডুবে গেল। মধ্যাহ্নভোজের বিরতিতে আশেপাশে সবাই খেটে উঠে চলে গেলেন। আমি একা একা ডেস্কে বসে কাজের ভান করতে থাকলাম। পাশের ডেস্কটি খালি ছিল। কিছু পরে বেশ ফর্সা সুদর্শন 6.5 ফুট লম্বা এক ভদ্রলোক এসে বসলেন এবং উল্টো দিকে বসা এক অত্যন্ত সুন্দরী মহিলার সাথে স্পানিয়লে কথা বলতে শুরু করলেন। আমি কিছুটা কুণ্ঠিত বোধ করে ল্যাপটপে মাথা গুঁজলাম। ভাবলাম বাড়িতে একটা ফোন করা যাক। কিছু আগে দক্ষিণ ভারতীয় ভদ্রলোক আমাকে শিক্ষিত করে দিয়ে গিয়েছেন যে অফিস থেকে বিনা পয়সায় যতক্ষণে বাড়িতে ফোন করা যায়। বাড়িতে ফোন করে একটি বিদেশি অনুকূল জীবনের ছবি অঙ্কনের মাধ্যমে বাবা এবং মায়ের দুশ্চিন্তার অবসান ঘটাই। ফোনটা রেখে দীর্ঘশ্বাস ফেলার জন্য ফুসফুসে অনেকটা অক্সিজেন ভরে ছাড়তে যাব, এমন সময় পাশে বসা সেই ফর্সা লম্বা সুদর্শন চেহারার ভদ্রলোক পরিষ্কার বাংলায় বলে ওঠেন, বাঙালি দেখছি যে। মুখে একগাল হাসি। আমি তখন আর আমিতে নেই, চোখে জল, কিচ্ছু বলতে পারি না। উঠে গিয়ে শুধু জড়িয়ে ধরি ওনাকে। উনি হাসতে হাসতে বলেন, আরে আরে করো কি, চলো বাইরে একটু আড্ডা মারা যাক। পরের 1 ঘন্টা কেটে যায় চোখের নিমিষে। নিজের সমস্ত দুঃখ যন্ত্রণার কথা যেভাবে এক ভক্ত তার ইষ্টদেবকে জানান, ঠিক তেমন করেই আমি গড় গড় করে বলতে থেকে শুরু করে সবটা। ভদ্রলোকের নাম সৌভিক, কলকাতার ছেলে, বছর 5 ধরে আর্জেন্টিনায়।
আগে অন্য কোম্পানিতে কাজ করতেন, এখানে সম্প্রতি তিনি আমাদের কোম্পানি জয়েন করেছেন। স্পানিয়ল ভাষাতে সুদক্ষ। খুবই অল্প সময়ের ব্যবধানে আবার বুঝলাম ঈশ্বর আছেন। কখনো বা তিনি বিমান সেবিকা, কখনো বা 6.5 ফুট উচ্চতার প্রবাসী বঙ্গ সন্তান। আমার সমস্ত কথা সৌভিকবাবু খুব মন দিয়ে শুনলেন এবং তারপর জানালেন তিনিও এই সমান বিপদে পড়েছিলেন এদেশে প্রথম পদার্পণের পরে। যত তাড়াতাড়ি সম্ভব ভাষাটি শিখে নেওয়া আমার পক্ষে অতি আবশ্যক। দক্ষ না হলেও কাজ চলতি। উনিই বললেন, ইউনিভার্সিটি অফ বুয়েনোস আইরেসের একটি নিজস্ব কোর্স আছে। একেবারে প্রথম থেকে খুব যত্ন নিয়ে শেখানো হয় স্পানিয়ল। পরের একটি সপ্তাহে সৌভিক দার সাহায্যে আমি আমার খাদ্য সংকট ও ভাষা সংকট থেকে সাময়িক মুক্তি লাভ করি। প্রতিদিন সকাল 7টা থেকে 10টা অবধি স্প্যানিশ প্রশিক্ষণ, তারপরে 11টা থেকে অফিস। আর্জেন্টিনা আসার পর থেকে একটা ব্যবসা গরম বোধ হচ্ছিল। সেদিনও হঠাৎ যেন কোথা থেকে এক পশলা বৃষ্টি এসে ঠান্ডা করে দিয়ে গেল দেহ ও মনকে। কোম্পানির নিয়মমাফিক গেস্ট হাউস বরাদ্দ থাকে সপ্তাহ 2। তারপরে ভাড়া বাড়ি খুঁজে নিতে হয়। বাড়ি ভাড়া সৌভিকতাই দেখে দিয়েছেন। ফুললি ফার্নিশড বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, শহরের কেন্দ্রস্থলে। বাস স্ট্যান্ড, পাতাল রেল সবই হাঁটা পথ। সৌভিকতাই বাসের সমস্ত রুট এবং কাজ চালানোর মতন 2-4টে স্প্যানিশ শব্দ শিখিয়ে দেন। ধীরে ধীরে জীবন আপনি অগ্রগতি প্রাপ্ত করে। ইউনিভার্সিটির ক্লাস, অফিসের কাজ, রান্নাবান্না, জামা কাপড় কাচা, ঘর পরিষ্কার, এইসবের মাঝে বিষণ্ণ হওয়ার আর সময় থাকে না। আমার অফিসের অনেক সময় সপ্তাহান্তে কাজ থাকতো। শনিবার রবিবার কাজ করলে সপ্তাহের মাঝে কোনো একটা দিন ছুটি নেওয়ার নিয়ম ছিল। এমন করেই একটি সপ্তাহের মধ্যের দিনে অফিস ছুটি, কিন্তু ইউনিভার্সিটিতে ক্লাস আছে। ক্লাস থেকে বেরিয়ে ঠিক করলাম যে আজ হেঁটে বাড়ি ফিরব, বাসে নয়। শহরটাকে তাহলে একটু কাছ থেকে দেখা যাবে। তখনও গুগল ম্যাপস বা গুগল ট্রান্সলেটেড এই মাত্রায় প্রচলন বাড়েনি। প্রতিদিনে যাতায়াতের পথ ভুল হবার খুব একটা কারণ নয়, হাঁটা লাগাই। বলতেই হয় যে শহরের অলিগলি আর স্থাপত্য শৈল দেখে বোঝার উপায় নেই যে ল্যাটিন আমেরিকা। মনে হয় যেন পুরনো ইউরোপের কোনো শহর। কখন যে বিভিন্ন অট্টালিকা আর দোকান দেখতে দেখতে পথ ভুল করেছি তা আমি জানি না। প্রায় 1 ঘন্টা অচেনা পথে হেঁটে কিছুতেই দিক নির্ধারণ করতে পারছি না। কিন্তু এবার মনের মধ্যে ভয়ের বদলে আছে এক অদ্ভুত রোমাঞ্চ আর দারুণ ভালো লাগা। খুব আত্মবিশ্বাসের সাথে একজন পথচারীকে জিজ্ঞেস করি আমার বাড়ির রাস্তার দিক। উনি গড়গড়িয়ে স্পানিয়লের দিক নির্দেশ দেন। আমি ঘাড় নাড়তে থাকি এবং কিছু পরে খেয়াল হয়, আরে আমি তো সমস্তটাই বুঝতে পারছি। মনে তখন ভয়ের বদলে জিতে যাওয়ার অনুভূতি। শহরটাকে কাছ থেকে দেখতে বেরিয়ে শহরটাই হঠাৎ যেমন কাছে চলে এলো। 15 মিনিট নির্দেশিত পথে হাঁটতেই বাড়ির রাস্তাটা এসে পড়ে। বাড়ি ফিরে রান্না করতে হবে, সেদিনকে আর ইচ্ছে করলো না। বাড়ির খুব কাছে একটি খাবারের দোকান। প্রায় প্রতিদিনই দেখি এক বুড়ি ভদ্রমহিলা খাবারের দোকানটি পরিচালনা করেন। দারুণ মাংস পোড়ার গন্ধ ভেতরের থেকে ভেসে আসে। অফিস ফেরতা প্রায় প্রতিদিনই আমি ঘ্রাণেন্য অর্ধভোজন করে বাড়ি ফিরতাম। বুয়েনোস আইরেসে আসা স্তক পাতে মাংস পড়েনি। সাহস করে দোকানটিতে ঢুকেই পড়লাম। বয়স্কা ভদ্রমহিলা হাসি মুখে এগিয়ে আসেন। আমি আমার ভাষা জ্ঞানের দৌড় জানি। মেনু দেখে খাবার অর্ডার করা আর আমার পক্ষে হাতে ভর দিয়ে 100 মিটার রেসে নামার একই জিনিস। দোকানে ঢুকে পিঠের ব্যাগ থেকে ইংলিশ টু স্পানিয়ল একটি ডিকশনারি বার করলাম। কয়েকদিন আগে এটি ইউনিভার্সিটির লাইব্রেরি থেকে তুলেছি। পাক্কা 1 মিনিট লাগলো একটি বাক্য গঠন করতে। তেঙ্গো মুচা আমব্রে, অর্থাৎ আমার খুব খিদে পেয়েছে। অপেক্ষারত বয়স্কা ভদ্রমহিলা কোনো দ্বিতীয় উক্তি না করে আমার হাতটি ধরে টেবিলে নিয়ে গিয়ে বসালেন। মিনিট 5 পরে আমার সামনে একটি প্লেট এনে রাখলেন। তাতে গোমাংসের একটি বড় টুকরো, বেশ ধোঁয়া ওঠা এবং তেল গড়ানো, সাথে কিছু আলু সেদ্ধ, পাশে একটু কোল্ড ড্রিঙ্কস। বামুনের ছেলে কইতে থাকি, গোমাংস খাবো, জাত যাবে তো। আক্ষরিক অর্থে ধর্মসংকটে পড়লাম। এদিকে বয়স্কা ভদ্রমহিলা আশাতুর চোখে আমার টেবিলের সামনে দাঁড়িয়ে আছেন যে কখন খেয়ে বলবো যে ওনার রান্না কেমন হয়েছে। ধর্ম ও খিদের এক মোক্ষম লড়াই চলছে তখন আমার মনের ভেতরে। অবশেষে খিদেই জিতল। দূর কে দেখতে যাচ্ছে এই ভেবে ছুরি দিয়ে এক টুকরো মাংস কেটে মুখে চালান করলাম।
প্রথমটায় একটু পোড়া গন্ধ, তারপরে কামড় বসাতেই যেন মুখে স্বাদের বিস্ফোরণ ঘটলো। কি যে অপূর্ব খেতে, আরামে চোখ বন্ধ হয়ে এলো। মুদিত নয়নে পরিষ্কার দেখতে পেলাম জাত বিরক্ত হয়ে আমায় দোকান ছেড়ে বেরিয়ে চলে গেল। ভদ্রমহিলা আমার মুগ্ধতায় ততক্ষণে নিজের উত্তর হয়তো খুঁজে পেয়েছেন। হাসি মুখে চলে গেলেন অন্য কাজে। পরের 15 মিনিট গোগ্রাসে গোমাংস কিনলাম। অত সুস্বাদু মাংস আমি কোনোদিনও খাইনি, আজও না, তারপরেও না। ভক্ষণ শেষে উঠে গেলাম ভদ্রমহিলার কাছে খাবারের দাম দিতে। কতই বার হবে এই ভেবে পকেট থেকে 50 পয়সার একটি নোট বের করে ওনাকে দিলাম। উনি ফিরিয়ে দিলেন। বড় অপ্রস্তুত হয়ে পড়লাম, নিশ্চয়ই দাম বেশি। বড় লজ্জা লাগলো দাম না জিজ্ঞেস করে ওনাকে খাবারের দাম দিতে যাওয়াতে। পকেট থেকে এবার একটি 100 পয়সার নোট বের করে ওনাকে দিলাম। উনি আবারও ফিরিয়ে দিলেন, এইবার দৃঢ়ভাবে। অবাক কাণ্ড, আমাকে হাত দেখিয়ে অপেক্ষা করতে বলে নিজের অব্যবহৃত বিলের পেছনে খসখস করে কিছু একটা লিখে দিয়ে আমাকে হাতে দিয়ে যাওয়ার ইঙ্গিত করলেন। কিছুটা হকচকিয়ে গিয়ে বেরিয়ে আসলাম দোকান থেকে। না, এইবার ভালো করে স্প্যানিশটা না শিখলেই নয়, এই ভাবতে ভাবতে বাড়িতে ঢুকে পড়লাম। পকেটে চিরকুট, মনে প্রশ্ন। ঘরে ঢুকে ডিকশনারিটি বার করে বসলাম অনুবাদ করতে। চিরকুটের লেখাটি অনুবাদান্তে যা দাঁড়ালো তা হলো, তোমার খিদে পেয়েছিল, তোমার মা যদি এখানে থাকতেন তাহলে কি পারতেন এই খাবারের দাম নিতে? এরপরে 2 বছর আমি বুয়েনোস আইরেসে থাকি। ওনাকে মা বলে ডাকতাম। এই 2 বছর প্রবাসে মাতৃস্নেহের দুর্লভ প্রাপ্তি ঘটে। ছুটির দিনগুলোতে আমি ওনার সাথে দোকানে কাজ করতাম, সারাদিন থাকতাম, দোকান সামলাতাম, কাজ শেষে দোকান বন্ধ করে চার্চে যেতাম। বহুদিন একসাথে রাতের বেলায় খাবার খেয়েছি, কত গল্পই না করেছি, এঁটো হাতে খাবার পরে টেবিলে বসে, ঠিক বাড়িতে যেমনটা করতাম মায়ের সাথে। ভাষার এক অদ্ভুত রূপান্তর প্রত্যক্ষ করি আমার জীবনে। ভীতি থেকে ভালো লাগা এবং ভালো লাগা থেকে ভালোবাসা। আমৃত্যু ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকবো আমি আমার জীবনের এইসব অভিজ্ঞতার জন্য। 2 বছরের অনেক কাহিনী, অনেক গল্প এমন আছে যা আজ বলা সম্ভব নয়, অন্য কোনো দিন হবে। যেদিন চলে আসছি বুয়েনোস আইরেস থেকে, উনি আমায় জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ওঠেন। বললেন, আর হয়তো কোনোদিন দেখা হবে না। অনেক ধন্যবাদ জানালেন আমায়, সন্তানহারা মহিলাকে মৃত্যুর আগে সন্তান সুখ দেওয়ার জন্য। হ্যাঁ, বহু আগেই নিজের স্বামী ও সন্তানকে হারিয়েছিলেন নিয়তির প্রকোপে। রাস্তা পেরিয়ে বাড়ির দরজার সামনে গিয়ে রাস্তায় বসে পড়ে হাউ মাউ করে কেঁদেছিলাম সেদিন। কোনোদিন এমন করে কাঁদিনি। নিজের জন্মভূমি ছাড়ার পর তো নয়, ছাড়ার সময়ও নয়। না, আর দেখা হয়নি, সেটাই ছিল শেষ দেখা। আজ বুঝি যে পর্যটক আর প্রবাসীর তফাৎটা ঠিক কি। প্রথমজন নিজ গৃহ ছেড়ে নতুন জায়গায় যায় গৃহে ফিরতে, আর দ্বিতীয়জন নতুন জায়গায় যায় নিজ গৃহ বাঁধতে।